আজকে আমরা যে টেন্সের সিরিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা শুরু করব। তো ফিউচার টেন্সের প্রথম যে ভার্ব, দিস ইজ কল্ড ফিউচার ইনডেফিনাইট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স। আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ফিউচার ইনডেফিনাইট টেন্স আমরা কাকে বলবো, অর্থাৎ কোন টেন্সটাকে আমরা বুঝবো যেটা ফিউচার ইনডেফিনাইট টেন্সের এক্সাম্পল বা উদাহরণ। তো ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতে বোঝাচ্ছে কি না, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝালে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স করব। অর্থাৎ ভবিষ্যৎকালে যেটা আসছে বা যেটা হবে এই রকম সময়ে যদি কোনো কাজ হবে বা ঘটবে এরকম যদি বোঝায়, তখন তাকে আমরা বলবো ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে কি থাকবে না, এই ব থাকবে। ফিউচার ইনডেফিনাইট টেন্সে ক্রিয়ার শেষে কি থাকবে, ব থাকবে, ঠিক আছে। এরপর দেখো যে সাপোজ ধরো আমি বলছি যে আমি স্কুলে যাব, আমি বললাম যে আমি স্কুলে যাব। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই ট্রান্সলেশন হলো হবে আই শ্যাল গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। অর্থাৎ যে ভবিষ্যৎকালে, সেই ভবিষ্যৎকালে আমি বলছি কি না আমি স্কুলে যাব, এটা বোঝাবার জন্য আই শ্যাল গো টু স্কুল করলাম। এরপর দেখো এই সিম্পল ফিউচার টেন্সের যে গঠন, অর্থাৎ বাক্য যেভাবে আমরা তৈরি করব তার গঠন কি না, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, এখানে যে আমাদের হেল্পিং ভার্ব, দিস ইজ কল্ড শ্যাল এবং উইল, অর্থাৎ শ্যাল বা উইল থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো এখানে দেখো সাবজেক্ট আই, তারপর কি আছে শ্যাল বা উইল এর মিন্স, এখানে আমরা কি হলো শ্যাল বা উইল এর শ্যাল বসছে, তারপরে যে আছে কি ভার্ব হয়েছে, তারপরে কি না, তারপর যে আছে অবজেক্ট সেটা হচ্ছে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই যে যাব যখন বলছি আমি স্কুলে যাব, দেখো যাব শেষে ব আছে, ঠিক আছে। তো আই শ্যাল গো টু স্কুল, এরপরে বলবো যে যেটা জানার ব্যাপার থাকবে সেটা হচ্ছে যে স্যার কোথায় শ্যাল হবে আর কোথায় উইল হবে, কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে। দেখো এখানে একটা নোট দিচ্ছি, সেটা হচ্ছে কিনা যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকবে, সাবজেক্টটা ফার্স্ট পারসন মিন্স আমি, আমরা, আই এবং উই। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন থাকবে আই উই, তখন আমরা করব শ্যাল। আর সাবজেক্ট যখন সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকবে তখন আমরা করব উইল। অর্থাৎ এটা ইন জেনারেল কেস হয়ে থাকে, সাধারণভাবে এটা হয়ে থাকে যে ফার্স্ট পারসন যখন হবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয় শ্যাল, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে হবে উইল। অর্থাৎ সাবজেক্ট যখন ফার্স্ট পারসন থাকবে, দেখো আমি, আমরা, আই সাবজেক্ট, সাবজেক্টটা ফার্স্ট পারসন, তার জন্য এখানে কি হয়েছে শ্যাল হয়েছে, ফার্স্ট পারসন যেহেতু সাবজেক্ট তাই শ্যাল হয়েছে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন হলে হবে শ্যাল, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন, অর্থাৎ কি এখানে ইউ বা হি, ঠিক আছে, বা দে, এই সমস্ত কিছু হতো, অর্থাৎ সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি হতো সেক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে হবে উইল, এটা সাধারণভাবে হয়ে থাকে। এরপর সাপোজ ধরো বলছি আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, কিন্তু যদি বলি আমি স্কুলে যাবই, অর্থাৎ একটু জোর দিয়ে বোঝাবার জন্য বলছি যে আমি স্কুলে যাবই, জোর দিয়ে বোঝাবার জন্য বলছি। জোর দিয়ে বোঝাবার ক্ষেত্রে কি হয় না, জোর দিয়ে বোঝাবার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি না, তখন এই যে শ্যাল বা উইল থাকে, অর্থাৎ যেখানে শ্যাল হয় সেখানে হবে উইল, আর যেখানে উইল হয় সেখানে হবে শ্যাল। যেখানে শ্যাল হয় সেখানে হবে উইল, আর যেখানে উইল হয় সেখানে হবে শ্যাল। তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ যখন আমরা কি করব না, যখন আমরা জোর দিয়ে বোঝাবো তখন শ্যালের জায়গায় হবে উইল এবং উইলের জায়গায় হবে শ্যাল। দেখো এখানে আই শ্যাল গো টু স্কুল মিন্স হচ্ছে আমি স্কুলে যাব, কিন্তু যদি আমি বলি যে আমি স্কুলে যাবই, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে আই উইল গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাবই, এটা বোঝায়। তো এখানে দেখো যেটা বললাম যে ইন জেনারেল কেস যখন ফার্স্ট পারসন সাবজেক্ট থাকবে তখন শ্যাল হবে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে হবে উইল, কিন্তু যদি জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে না, ফার্স্ট পারসন যেখানে ছিল শ্যাল সেখানে হবে উইল, যেখানে ছিল উইল সেখানে হবে শ্যাল।
এই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন এবং জোর দিয়ে বোঝাবার জন্য যেটা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরকম দেখো আরো কিছু সেন্টেন্স তোমরা বলতে পারো যে এখানে বলছি আমি স্কুলে যাব, এরপর ধরে এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করি, নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে কি হবে না, নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে তখন এই শ্যাল যে হেল্পিং ভার্ব আছে তার পরে আমরা কি করব না নট করব, অর্থাৎ আই শ্যাল নট গো টু স্কুল। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে এই শ্যাল বা উইল যে তার হেল্পিং ভার্ব আছে তারপর কিন্তু নটটা ইউজ হবে। ঠিক আছে, হেল্পিং ভার্ব যেখানে হবে সেক্ষেত্রে শ্যাল এবং উইল যেখানে থাকবে তারপর সেখানে নট হবে। আর যদি আমরা কি করি না এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হয় না এই যে শ্যাল বা উইল যে বি এই হেল্পিং ভার্ব গুলো আছে, এই শ্যাল এবং উইল যে হেল্পিং ভার্ব আছে এই হেল্পিং ভার্বগুলো কিন্তু তখন সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কিন্তু আগে চলে আসবে। কখন না যখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য হবে। আর প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে কি হয় এই যে হেল্পিং ভার্ব গুলো আছে শ্যাল এবং উইল, এই শ্যাল এবং উইল এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টের আগে চলে আসবে তখন সেটাকে আমরা বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারের গঠন বুঝতে পারলে, কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে বুঝতে পারলে, এবং এর যে হ্যাঁ বাচক বাক্যের সেন্টেন্স কিরকম হয়, না বাচক সেন্টেন্স কেমন হবে, বা প্রশ্নসূচক বাক্যের সেন্টেন্সই বা কেমন হবে সেই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর দেখো একটা বিশেষ কিছু ব্যাপার আছে সেটা একটু দেখছি, আলোচনা করে নিচ্ছি, এটা আমরা আরেকটা বুঝুন। হ্যাঁ দেখো আবার এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি না ধরো যখন নিকট ভবিষ্যৎ বোঝাবে, নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বোঝাবে বা কোনো বা ব্যবস্থা বোঝাবে, অর্থাৎ নিকট ভবিষ্যৎ অর্থাৎ কিনা ইন নিয়ার ফিউচার, অর্থাৎ ইন নিয়ার ফিউচার কোনো কাজের পরিকল্পনা কোনো ঘটনা ঘটা, ঠিক আছে, যদি এই রকম বোঝায় তখন কিন্তু সেটা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার না হয়ে সেক্ষেত্রে কি ইউজ হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ ইন নিয়ার ফিউচার যেটা ভবিষ্যৎকালে ঘটবে, অর্থাৎ কিনা যেটা নিকট ভবিষ্যৎকালে, অর্থাৎ যে ফিউচারটা খুবই নিয়ার, অর্থাৎ নিকট ভবিষ্যৎকালে কোনো কাজের পরিকল্পনা বা কোনো কাজের ব্যবস্থা হয়ে থাকলে এইরকম বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারের পরিবর্তে কি ইউজ করব না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। সাপোজ ধরো একটা एग्जांपल দিই, আমার বাবা আগামীকাল বাড়ি আসছেন, অর্থাৎ আমার বাবা আগামীকাল বাড়ি আসছেন। আমার বাবা আগামীকাল বাড়ি আসছেন, অর্থাৎ আগামীকাল আমার বাবা বাড়ি আসছেন। আগামীকাল যেটা ফিউচার কিন্তু নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যৎ। ঠিক আছে, তো নিকট ভবিষ্যৎকালে কোনো কাজ তার পরিকল্পনা বা ব্যবস্থা, অর্থাৎ বাবা যে বাড়ি আগামীকাল আসছেন সেই পরিকল্পনা আগে থেকে করা ছিল, তো এইরকম বোঝালে কি করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে। যেমন ধরো এটা করলে কি হবে না আমার বাবা মাই ফাদার ইজ, তারপর কি কামিং, কোথায় আসছেন হোম, বাড়ি আসছেন। ঠিক আছে, তো আমার বাবা কি হয়েছে না মাই ফাদার ইজ কামিং হোম, আমার বাবা বাড়ি আসছেন। কখন আসছেন না আগামী কাল আসছেন। ঠিক আছে, টুমরো। দেখো তো এক্ষেত্রে যে ঘটনাটা হলো সেটা কি না এই আমার বাবার বাড়ি আসাটা আগামীকাল ঘটছে মিন্স নিয়ার ফিউচার হচ্ছে, যার জন্য এখানে সিম্পল ফিউচার টেন্স না হয়ে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করলাম। ঠিক আছে, তো আবার কেউ হয়তো বলছে যে আই এম গোইং টু, সাপোজ ধরো কেউ বলছে যে আমি আই এম গোইং টু
I am going to the cinema. I am going to the cinema. আমি সিনেমা দেখতে যাব। কখন যাব? This afternoon। কখন কি না এই আজকের বিকেল বেলা, অর্থাৎ আজকে বিকেল বেলায় আমি সিনেমা দেখতে যাব। I am going to the cinema this afternoon। অর্থাৎ বিকেল বেলায় যখন কথাটা বলছি সেটা হয়তো সকাল বেলা বা দুপুর বেলা। তাহলে সকাল বা দুপুরের থেকে কি হয়েছে, বিকেল বেলায় যাব মিন্স হচ্ছে নিয়ার ফিউচার। তো নিয়ার ফিউচার যখন কোনো কাজ ঘটবে এরকম পরিকল্পনা হয়েছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি করব না, তখন সেটাকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের পরিবর্তে কিন্তু কি করব না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যা গঠন সেই নিয়ম অনুযায়ী এগুলো আমরা আগের ক্লাসে সব আলোচনা করি। সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপর am is are, তারপর মূল ভাবের সাথে ing যোগ, তারপর বাকি যা অবজেক্ট থাকে সেগুলো হয়। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে কি হচ্ছে am, হেল্পিং ভার্ব, মূল ভাবের সাথে ing যোগ, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার যে ব্যাপারটা বললাম, ফিউচার ইনডিফিনাইট টেন্সের পরিবর্তে আমরা কি করছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করছি যদি নিয়ার ফিউচার ব্যাপারটাকে বোঝানো হয়। ঠিক আছে, তো আজকে যেটা করলাম সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আরেকবার সংক্ষেপে বলে দিই যে যখন ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে তখন তাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয় শ্যাল। যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন সাবজেক্ট হয় সেক্ষেত্রে বি ভার্ব এই হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয় উইল। এরপর কি করব না, যদি জোর দিয়ে বোঝানো হয় সেক্ষেত্রে ফার্স্ট পারসন শ্যাল, শ্যালের পরিবর্তে হবে উইল, আর যেখানে উইল হচ্ছিল তার পরিবর্তে হবে শ্যাল, যদি জোর দিয়ে বোঝানো হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা নাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল যে থাকবে তারপরে আমরা কি করব নট করব যখন নাবাচক সেন্টেন্স হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই শ্যাল বা উইল যেটা থাকবে সেটা সাবজেক্টের আগে চলে আসবে, তারপরে আমরা জিজ্ঞাসাসূচক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন দেব। তো এই হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে, তার গঠন কেমন হয়, তার সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপরে কি হয় যে মূল ভার্ব, তারপর অবজেক্ট। এই গঠন অনুযায়ী হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্নসূচক বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। শেষে কি করছি না এই ফিউচার ইনডিফিনাইট টেন্সে ক্রিয়া শেষে কি থাকবে বলেছি, ববে থাকবে। আর কি না ইন নিয়ার ফিউচার কোনো ঘটনা ঘটলে সেটা সিম্পল ফিউচারের পরিবর্তে হবে ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্সের পরিবর্তে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই গেল তোমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা। আশা করি আলোচনা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিশ্চয়ই দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।